হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 পড়ছো, আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের বলে দেবো ভূগোলের কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন ভালো করে পড়লে অনায়াসই তোমার ভূগোলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে 50-এ 50 পাবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, তোমাদের এবার কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা 50-এর মধ্যে হতে চলেছে। ঠিক আছে, তার আগে দেখে না তোমাদের সিলেবাসে কোন কোন অধ্যায় রয়েছে যেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে। দেখো, তোমাদের রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, ভূমিরূপ, নদী, শিলাও মাটি, আফ্রিকা। এই 4টে সেশন থেকে অর্থাৎ অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে। তো দেখে নাও কি কি প্রশ্ন করবে। ঠিক আছে, যারা এখনো সিলেবাস জানো না তারা ভালো করে দেখে নেবে কোন কোন অধ্যায়গুলো তোমাদের পরীক্ষাতে রয়েছে। তো দেখো, তোমাদের ভূমিরূপ থেকে কি কি করবে প্রত্যেকে আমি বলবো। ভূমিরূপের নিজেদের তোমাদের যে ভূগোল বইটা রয়েছে স্কুলে, সেটা খুলে বসো। যেগুলো আমি ভূমিরূপ থেকে করতে বলবো সেগুলোই করবে, তার বাইরে কিছু করার দরকার নেই। পরীক্ষাতে এর মধ্যে কমন পেয়ে যাবে। ঠিক আছে, একদম ভূমিরূপের ফার্স্ট পেজে চলে এসো। ভূমিরূপ বলতে কি বোঝো, যেটা তোমাদের রয়েছে এইটা ভালো করে দেখবে। ঠিক আছে, তার ঠিক নিচে রয়েছে ভূমিরূপ কত প্রকার, কি কি। 3 প্রকার: পর্বত, মালভূমি, সমভূমি। যে জায়গাগুলো আমি বলছি সেইগুলো দেখে যাবে ভূমিরূপ থেকে। এর বাইরে এক্সট্রা কোনো প্রশ্ন কারোরই পড়ার দরকার পড়বে না। ঠিক আছে, কারণ এর মধ্যেই প্রশ্ন আসবে। তোমাদের তো দরকার পরীক্ষাতে কমন পাওয়া প্রশ্নগুলো, তাই তো? তাহলে আমি যেগুলো বলবো সেগুলো মন দিয়ে করো, পরীক্ষাতে কমন প্রত্যেকেই পাবে। তার পরের পাতাতে দেখো রয়েছে ভূপৃষ্ঠের সব জায়গায় একরকম নয় কেন। তার কারণটা এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সারটা 2 নম্বরের জন্য হতে পারে, পড়বে। এরপর ঠিক নিচে চলে এসে দেখো পর্বত রয়েছে 3 প্রকার। ঠিক আছে, 3 রকম যে ভূমিরূপ তোমরা পেলে, পর্বত, মালভূমি, সমভূমি, তার পুরো ডেফিনেশন এখান থেকে রয়েছে, এত পুরো ব্যাখ্যা। পর্বত 3 প্রকার: আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত আর ভঙ্গিল পর্বত। অর্থাৎ যদি ঘুরিয়ে ভালো করে পরিষ্কার করে বলা যায় তাহলে হবে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত আর আগ্নেয় পর্বত। ঠিক আছে, একটু উল্টো করে বলে ফেললাম, যাই হোক। তো ভঙ্গিল পর্বত তোমাদের কোনগুলো সেটা পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেনে আসতে পারে। এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, এগুলো ভালো করে মনে রাখবে, মুখস্থ করে ফেলবে একদম, কারণ শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। বলে দিল যে এশিয়া মহাদেশের হিমালয় কি পর্বত, আগ্নেয় নাকি স্তূপ নাকি ভঙ্গুল, এরকম করে তোমাদের অপশন দিলেও সঠিকটা তোমাদের চুজ করতে বললো। ঠিক আছে, তাই কোনটা কি পর্বত ভালো করে পড়বে। তার ঠিক পরের পাতাতে দেখো রয়েছে আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ, এগুলো সবই কিন্তু ভঙ্গিল পর্বত। ঠিক আছে, ভঙ্গিল পর্বত বোঝা গেল? আচ্ছা, তারপর ঠিক দেখো রয়েছে স্তূপ পর্বত। স্তূপ পর্বত বলতে কি বোঝো, স্তূপ পর্বতের উদাহরণগুলো ভালো করে পড়বে। ভারতের সাতপুরা, জার্মানি ব্ল্যাক ফরেস্ট, এগুলো কিন্তু স্তূপ পর্বত। ফ্রান্সের ভোজ। তার ঠিক নিচে চলে এসো আগ্নেয় পর্বত। কি কি রয়েছে? ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতো, এগুলো সবই কিন্তু আগ্নেয় পর্বতের মধ্যে পড়ছে। বোঝা গেল? তাহলে কি কি এখানে আমরা পেলাম, এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো করে পড়বে। ডান দিকে দেখো রয়েছে পর্বত বৈশিষ্ট্যগুলো কি কি, অর্থাৎ পর্বতের বৈশিষ্ট্য যদি প্রশ্ন আসে তোমার এখান থেকে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, যেই জায়গাগুলো আমি বলছি সেগুলো হাইলাইট করে রাখো বা পেন দিয়ে দাগিয়ে রাখো। এগুলো পড়ে যাও, পরীক্ষাতে এর মধ্যে কমন প্রত্যেকেই পেতে বাধ্য, কারণ এর বাইরে কোনো প্রশ্ন হবে না। পৃথিবীর সব থেকে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? যার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এখানেই রয়েছে, এর উচ্চতাও রয়েছে, ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, তাহলে পৃথিবীর সব থেকে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? শর্ট কোয়েশ্চেন যেন আসতে পারে, উত্তর হবে মাউন্ট এভারেস্ট। ওকে, তারপরে পাতাতে দেখো মেলানো রয়েছে, এটা ভালো করে দেখে নেবে কোনটা কি পর্বত, এরকম করে দিতে পারে পরীক্ষাতে। তার ঠিক নিচে চলে এসব মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি কি? যার মধ্যে তিব্বত মালভূমি, যেটা পৃথিবীর বৃহত্তম মালভূমি। শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? তার নাম হচ্ছে তিব্বত মালভূমি, তার উচ্চতাটাও মনে রাখবে। ঠিক আছে, তার ঠিক নিচে চলে এসো ভারতের দাক্ষিণাত্য মালভূমি মালব, যাকে কিনা লাভা গঠিত মালভূমি বলা হয়। ঠিক আছে, তাহলে একটি লাভা গঠিত মালভূমি উদাহরণ কি হবে? ভারতের দাক্ষিণাত্য মালভূমি মালব। ঠিক আছে, মালব মালভূমি। ওকে, দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি, এগুলো কিন্তু সবই কিন্তু লাভা গঠিত মালভূমি উদাহরণ। তারপর হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে কি বোঝো, একটি উদাহরণ। তারপর দেখো টেবিল ল্যান্ড। মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয়, এটা পড়বে। মালভূমি বৈশিষ্ট্য কি বা মালভূমি বলতে কি বোঝায়, এটা পড়বে। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাভা সমভূমি ও লোয়ের সমভূমি বলতে কি বোঝো? 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আমাদের জীবনে ভূমিরূপের প্রভাব 5 নম্বরের জন্য বড় প্রশ্ন, একটাই করবে। তার ঠিক পরের পাতাতে পর্বতের কি কি আমাদের উপকার করছে, পর্বতগুলো মালভূমিগুলো কি উপকার করছে, মানে এরকম বক্স বক্স করে দেওয়া রয়েছে। এখান থেকে চারটে চারটে করে পয়েন্ট বা তিনটে তিনটে করে পয়েন্ট তোমরা মুখস্থ করে নিলেই তোমাদের অ্যান্সারটা দেখবে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব সহজভাবে দেওয়া রয়েছে বইতে। আমি প্রত্যেকে বলবো ভূমিরূপ চ্যাপ্টারটা তোমরা বই থেকে করো। আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো, কিন্তু সব চ্যাপ্টার বই থেকে বলবো না। ভূমিরূপটা কিন্তু তোমাদের বলবো বই থেকে পড়ো, বইয়ের বাইরে কিছু পড়া দরকার নেই। ঠিক আছে,
তাহলে ভূমিরূপে কি কি প্রশ্ন করবে বুঝতে পারলে আমি কিন্তু পুরো বইটা তোমাদের দেখিয়ে দিলাম। যাদের দেখতে অসুবিধা হচ্ছে বা বুঝতে সমস্যা হচ্ছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সেই ক্লাস 7 এর প্লেলিস্ট ফলো করবে। সেখানে দেখবে আলাদা করে ভূগোলের একটা মানে ভূমিরূপে একটা পড়া আমি আলাদা করে পড়িয়েছি, সেইটা ভালো করে একবার দেখে নিও। সেখানে দেখবে আরো সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, কারো যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তো বুঝতে। এরপর চলেছে নদী। নদীতে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে, নদীটা ভালো করে তোমাদের কিন্তু প্রত্যেকেরই দেখতে হবে। ঠিক আছে, নদীটা কিন্তু তোমাদের আমি হেল্পার বই থেকে দেখাবো কি কি প্রশ্ন করতে হবে, চলো দেখে নাও। নদী থেকে বড় প্রশ্ন করবে অশ্বক্ষাকৃতির হ্রদটি কার জন্য ইম্পর্টেন্ট, দেখে নাও ভালো করে। এখানে খুব সুন্দর করে ছবির আকারে দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকে ছবিটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, যদি পারো বই থেকে করার বই থেকেও করতে পারো। ঠিক আছে, অশ্বক্ষাকৃতির হ্রদ মনে করো এসেই গেছে, এটা কিন্তু ভালো করে প্রত্যেকেই করবে। বড় প্রশ্ন করবে আমাদের জীবন নদীর প্রভাব কি। ঠিক আছে, নদী আমাদের কি কি ভাবে উপকার করছে বা আমাদের ক্ষেত্রে নদীর কতটা গুরুত্ব রয়েছে আমাদের জীবনে, এটা কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকেই বলছি, যেগুলো আমি বড় প্রশ্ন বলছি সেগুলো ভালো করে দেখবে। পরীক্ষা কিন্তু 50-এর মধ্যে, আবারও বলছি 50-এর পরীক্ষা নিশ্চয়ই বুঝতেই পারছো কিরকম প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। বড় ছোট সব রকম মিলিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন দেবে। বেশিরভাগ কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন থাকলেও বড় প্রশ্ন কিন্তু থাকছেই। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন কিন্তু থাকছেই। তাই তোমাদের প্রত্যেকেই বলবো প্রশ্নগুলো লেখার প্র্যাকটিস শুরু করে দাও, আর চেষ্টা করবে বড় প্রশ্নগুলো পয়েন্ট করে করে লেখার। ঠিক আছে, চেষ্টা করবে। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য করবে, যেগুলো বলছি ভালো করে দেখে নাও, এগুলো কিন্তু ভালো করে করবে প্রত্যেকেই। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য উত্তর সমেত দেখাচ্ছি, চিন্তার কোনো কারণেই, ভালো করে শুধু দেখে যাও। নিত্যবহ নদী অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য ভালো করে করবে। ঠিক আছে, দেখে নাও ভালো করে। নিত্যবহ নদী অনিত্যবহ নদীর পার্থক্য ভালো করে দেখবে। নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কি বোঝো? নদীর উপত্যকা কাকে বলে? নদী অববাহিকা কাকে বলে? ধারণ অববাহিকা কাকে বলে? প্রতিটা প্রশ্ন তোমাদের টেক্সট বুকও পেয়ে যাবে, মনে করো সেখান থেকে অ্যান্সার করতে পারো। অন্তর্বাহিনী নদী কাকে বলে, উদাহরণ দাও। নিত্যবহ নদী কাকে বলে, অনিত্যবহ নদী কাকে বলে, পড়বে। ঠিক আছে, উদাহরণ সমেত পড়বে। আন্তর্জাতিক নদী কাকে বলে, জলবিভাজিকা কাকে বলে, পড়বে। গঙ্গা নদীর উৎসটাও আসতে পারে, গঙ্গা নদীর মোহনা কি, সবই কিন্তু ভালো করে করবে। গঙ্গা নদীর উৎস, গঙ্গা নদীর মোহনা, গঙ্গা নদীর উপনদী, শাখা নদীর সমস্তটাই টেক্সট বুকে পেয়ে যাবে, সেখান থেকে করে নেবে। আমি কিন্তু বলে দিচ্ছি এগুলো করতে। ঠিক আছে, এটা কিন্তু স্কিপ করো না। গঙ্গা নদীর উৎস এখানে দেওয়া রয়েছে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, এটা তো উৎস দেওয়া রয়েছে, কিন্তু উৎসের পাশাপাশি মোহনা, গঙ্গার উপনদী, শাখা নদী, এগুলো প্রতিটা ভালো করে পড়ে রাখবে। দোআব কাকে বলে? ভারতের আদর্শ নদী কোনটি? তোমরা প্রত্যেকেই জানো, উত্তর হচ্ছে গঙ্গা। নদীর প্রবাহের পরিমাণের একক কি? উত্তর দেখে নাও, কিউসেক, মনে রাখবে। ঠিক আছে, নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? উত্তর সেন্ট লরেন্স নদী। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম লেখো, উত্তর হচ্ছে আমাজন নদী অববাহিকা। ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি? উত্তর হচ্ছে যোগ বা গেরোসপ্পা। অনেকগুলো জলধারা এক জায়গায় মিশলে তাকে কি বলে? উত্তর দেখে নাও, প্রধান নদী বলে, পড়বে। ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম আসে পরীক্ষাতে, উত্তর হচ্ছে লুনি। নদীর উচ্চ প্রবাহে কি কি সৃষ্টি হচ্ছে, করবে। নদীর মধ্য প্রবাহে কি কি সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কি কাজ হচ্ছে। নদীর নিম্ন প্রবাহে কি কি হচ্ছে, অর্থাৎ উচ্চ প্রবাহে, মধ্য প্রবাহে ও নিম্ন প্রবাহে কি কি হচ্ছে ভূমিরূপ বা কি কি কাজ চলছে, সেই কাজগুলো ডিটেলস করতে হবে তোমাদের বড় প্রশ্নের জন্য। ঠিক আছে, ডান দিকে দেখো রয়েছে খাড়ি কি, বই থেকে করবে। একটি খাড়ির উদাহরণ। পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ নেই কেন, বই থেকে করবে অ্যান্সারটা। পাতা নম্বর 57 দেখো খুব সুন্দর করে দেওয়া রয়েছে এখান থেকে এই পর্যন্ত। এটা কিন্তু 2 নম্বর একটা প্রশ্ন হয়ে যেতে পারে। এর পরের চ্যাপ্টার শিলা ও মাটি। যে বা যারা ভিডিওটা দেখছো তা কিন্তু রেসপন্স করবে কেমন লাগছে ভিডিওটা, অর্থাৎ প্রশ্নগুলো কেমন বুঝছো। ঠিক আছে, আর আমি যেগুলো বলবো সেগুলো করে যাও। পরীক্ষাতে প্রত্যেকে কমন তো আসবেই, 50-এ 50 প্রত্যেকেই পাবে যে বাজার আমার এই ভিডিওটা দেখছো। তাই দেরি না করে যতবার বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার একটাই রিকোয়েস্ট তোমাদের সকলের কাছে, তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই এটা শেয়ার করে দিও দেখা মাত্রই। ঠিক আছে, তো দেখো এর পরে চ্যাপ্টার শিলা ও মাটিটা তোমাদের বই থেকে করবে। আমি যেগুলো তোমাদের বই থেকে করতে বলছি সেগুলো বই থেকে করবে, মানে আমি যেখান থেকে যা বলছি সেগুলো কিন্তু একটু মন দিয়ে শুনে করে যাও, তার ফলাফল পরীক্ষার হলেই তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। ঠিক আছে, দেখো শিলা ও মাটি থেকে কি করবে, বই খোলো, টেক্সট বুক খোলো, সেখানে দেখতে পাবে। দেখো শিলা ও মাটি থেকে 3টে প্রশ্ন হবে। কি না, আগ্নেয়শিলা, পাললিক শিলা, রূপান্তর শিলা কাকে বলে, উদাহরণ সমেত। ঠিক আছে, এই শিলাদের বৈশিষ্ট্যগুলো কি কি, মানে আগ্নেয়শিলার বৈশিষ্ট্য কি, পাললিক শিলার বৈশিষ্ট্য কি, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য কি, তা সেই প্রশ্নগুলো এখান থেকে বেশিরভাগ হয়।
তারপরের পাতা দেখা রয়েছে শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হচ্ছে, এটা ভালো করে পড়বে। মাটির সৃষ্টির নিয়ন্ত্রক গুলো সঙ্গে লিখে দেবে, যেমন শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি, জীবজগৎ, এগুলো সবই কিন্তু মাটির সৃষ্টির নিয়ন্ত্রক, মাটির সৃষ্টিতে কিন্তু সাহায্য করছে। তাহলে শিলা ও মাটিতে বুঝতে পারলে কি কি করবে, শিলা কত প্রকার কি কি, ঠিক আছে, সেইগুলোর নাম লেখবে, তাদের বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ 3 প্রকারের শিলা তোমরা পেলে তার বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবে। আর মাটি কি করে সৃষ্টি হচ্ছে সেটা করবে, আর কিচ্ছু নেই শিলা থেকে। বোঝাতে পারলাম প্রত্যেককে? এর বাইরে কিছু পড়ার দরকার নেই শিলা ও মাটি থেকে। এরপর চলে এসো ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ যদি কারোর বুঝতে অসুবিধা হয়, আমি কিন্তু আলাদা করে এর আগে ক্লাস 7-এ আফ্রিকা মহাদেশ বুঝিয়েছি ভালো করে ডিটেলসে। যদি তোমাদের মনে হয় এটা বুঝতে পারছো না, পড়া দরকার আছে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে এসে ক্লাস 7 প্লেলিস্ট ফলো করবে, সেখানে দেখতে পাবে ভূগোল সহ অন্যান্য সাবজেক্টও দেওয়া রয়েছে, যার যেটা পছন্দ দেখে নিতে পারো যদি তোমাদের মনে হয়ে থাকে তো। ঠিক আছে, এখন শুধুমাত্র সাজেশন গুলো যেহেতু আমি বলছি, তাই সাজেশন প্রশ্নগুলোই বলবো। ডিটেলস যদি দরকার পড়ে থাকে অবশ্যই আমার কমেন্টে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলে এসে প্লেলিস্টটা ফলো করো। ঠিক আছে, প্লেলিস্টে কিন্তু অবশ্যই ফলো করো, সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে। তারপরে যদি কিছু দরকার থেকে থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ওকে, দেখো আফ্রিকা মহাদেশে কি কি করবে। প্রথম পাতার পরের পাতাতেই দেখো 102 পাতাতে উপরের দিকে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি, আফ্রিকা। এই আফ্রিকার উপর কি কি বয়ে গেছে দেখো, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা প্লাস মূল মধ্য রেখা, এই 4টি কিন্তু আফ্রিকার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। বুঝতে পারছো, প্রশ্ন আসতে পারে আফ্রিকার উপর দিয়ে কোন কোন রেখা বিস্তৃত হয়েছে। ঠিক আছে, আমাদের ভারতবর্ষ যেটা আমাদের দেশ, তার উপর দিয়ে কিন্তু একটা রেখাই গেছে, তার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। কিন্তু আফ্রিকা এমনই একটা দেশ যার উপর দিয়ে কিন্তু, মানে দেশ নয় মহাদেশ, দেশ নয় মহাদেশ, যার উপর দিয়ে এই 4টি রেখা বিস্তৃত হয়েছে। ঠিক আছে, পূর্ব আফ্রিকাতে পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল। দেখতে পাচ্ছ এখানে যে ইনফরমেশন গুলো রয়েছে কত ইম্পর্টেন্ট। তারপর আফ্রিকা ও ইউরোপ মহাদেশের মাঝখানে রয়েছে কোন প্রণালী, পরীক্ষাতে আসে জিব্রাল্টার প্রণালী, মনে রাখবে। আর এই প্রণালী বলতে কি বোঝো তার ডিটেলস দেওয়া রয়েছে, এটাও পড়বে। ওকে, আর এশিয়া আফ্রিকার মাঝে কি রয়েছে, লোহিত সাগর ও সুয়েজ খাল রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা প্রশ্ন পেয়ে গেলে, তাহলে প্রথম পাতার এই জায়গাটা পুরোটাই কিন্তু ইম্পর্টেন্ট। আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে কেন, 2 নম্বর বা 3 নম্বর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এটা পড়বে। তাহলে প্রথম পাতাতে যেটা তোমাদের রয়েছে পুরোটাই কিন্তু পড়া রইলো, এটা বাদ দেওয়ার মতো কিছুই নেই, এটা কিন্তু ভালো করে পড়বে। ওকে, যেটুকু আমি বলে যাচ্ছি। তারপরের পাতা দেখা রয়েছে প্রাকৃতিক পরিবেশ, ভূমিরূপের বৈচিত্র্য, এটা তোমরা একবার রিডিং করে নেবে। কিন্তু তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট, আটলাস পর্বতের বা আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ, তার নাম হচ্ছে মাউন্ট তৌবকল, মনে রাখবে। আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি, উত্তর হচ্ছে মাউন্ট তৌবকল, উচ্চতা সমেত মনে রাখার চেষ্টা করবে। তারপরে পাতা দেখো রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি অঞ্চল সাহারা, সেটা কিন্তু এই আফ্রিকাতেই অবস্থিত। শর্ট কোশ্চেনে আসতে পারে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি, উত্তর হবে সাহারা। ঠিক আছে, তারপর দেখো রয়েছে নীল নদ। তারপর দেখো রয়েছে গ্রস্ত উপত্যকা, এগুলো সবই একবার করে পড়ে নেবে। নিচে চলে আসো, যেটা হাইলাইট করা রয়েছে মাউন্ট কিলিমাঞ্জারো, যেটা কিনা আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মাউন্ট কিলিমাঞ্জারো, যার উচ্চতা 5895 মিটার। এখানে যে তিনাঞ্চল আছে তার নাম হচ্ছে ভেল্ড। তার ঠিক পরের পাতা দেখো রয়েছে নদ নদী। আফ্রিকা মহাদেশের নদ নদীর যদি বর্ণনা দেয় তাহলে কিন্তু তোমাদের পুরোটাই করতে হবে, বড় প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যে আফ্রিকা মহাদেশের নদ নদীর পরিচয় দাও। কি কি নদ নদী এখানে রয়েছে দেখো, একটা বক্সের মধ্যে রয়েছে প্রতিটা নদীর নাম, তাদের দৈর্ঘ্য সমেত নদীগুলো পড়বে, বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট রয়েছে নীল নদ। ঠিক আছে, নীল নদটা ভালো করে টিকার জন্য করে রাখবে। নীল নদটা কি কি রয়েছে, হোয়াইট নীল, যার উৎস আফ্রিকা বিখ্যাত বুরুন্ডি মালভূমি, আর রয়েছে ব্লু নীল, যার উৎস ইথিওপিয়ার উচ্চভূমি। এই ব্লু নীল ও হোয়াইট নীলটা কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, নীল নদটা ভালো করে দেখবে, টিকার জন্য ইম্পর্টেন্ট। তারপরে ঠিক রয়েছে দ্বিতীয় নদী কঙ্গো, কঙ্গোটাও ভালো করে পড়বে। তাহলে বড় প্রশ্নের জন্য কি করবে, আফ্রিকার পুরো নদ নদীটাই কিন্তু ভালো করে বৈশিষ্ট্য সমেত পড়ে রাখবে, যে কি কি নদী আছে, নদীগুলোর বৈশিষ্ট্যগুলো কি কি। তা নীল নদ পড়বে, ও কঙ্গো নদী পড়বে, নাইজার নদী, আর রয়েছে জাম্বেজি নদী। ঠিক আছে, এটা কিন্তু আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদীর নামটা হবে জাম্বেজি নদী। আর এখানেই সৃষ্টি হয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত। তাহলে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় সৃষ্টি হয়েছে, উত্তর জাম্বেজি নদীতে। ওকে, তারপরে রয়েছে অরেঞ্জ নদী। 5টা যে নদী তোমরা পেলে ভালো করে পড়বে, বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আফ্রিকার জলবায়ু সম্পর্কে 2-4 লাইন পড়ে রাখবে, এটা বড় প্রশ্ন, আমি প্রত্যেকেই বলবো, করোনা পরীক্ষাতে দিলে এটা স্কিপ করো, কারণ এটা কিন্তু অনেকটাই বড়।
কারোরই সেরকম মুখস্থ হবেও না, গুছিয়ে লিখেও আসতে পারবে না। তাই জলবায়ুটা স্কিপ করে স্বাভাবিক উদ্ভিদটা পড়তে হবে, যে আফ্রিকায় কিরকম ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়। স্বাভাবিক উদ্ভিদটা পুরোটাই ভালো করে পড়বে, আর কি কি ধরনের উদ্ভিদ এখানে আছে সেটা পয়েন্ট করে করে লিখবে। যেমন নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য, সাভানা, তৃণভূমি, এগুলো প্রতিটাই কিন্তু বৈশিষ্ট্য স্বাভাবিক উদ্ভিদের। ভূমধ্যসাগর উদ্ভিদ, উষ্ণ মরু উদ্ভিদ, তারপর রয়েছে নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ট, যেটা একটু আগে পড়লে। মৌসুমী পর্ণমোচী গাছের অরণ্য দেখতে পাওয়া যায়, চীন দেশীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই স্বাভাবিক উদ্ভিদ আর নদ নদীটা বড় প্রশ্নের করবে আফ্রিকা থেকে। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? পাতা নম্বর 112-তে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 নম্বর জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এটা করবে। ঠিক আছে, মিশরকে নীল নদের দান কেন বলা হয়? আর তোমাদের তো আমি একটু আগে বলেছিলাম নীল নদ টিকার জন্য করবে, এখানে আরো সুন্দর করে দেওয়া রয়েছে নীল নদের প্রবাহ প্রবাহ পথটা কিরকম। যদি মনে হয় ওই অ্যান্সারের মাঝখানে একটা বক্সের মধ্যে এটা লিখে দিতে পারো, তাহলে অ্যান্সারটা আরো বেশি ভালো হয়। তাই এটার প্রত্যেই কিন্তু বাড়িতে তৈরি করো। নীল নদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আশা তুলোর চাষ হয়, যা বিশ্বজুড়ে ইজিপশিয়ান কটন নামে পরিচিত। বোঝা গেল? তাই নীল নদের বদ্বীপ অঞ্চলে যে লম্বা লম্বা আঁশের তুলো পাওয়া যায় কি বলা হয়? ইজিপশিয়ান কটন। মনে রাখবে। কি কি ফসল হয় সেটা একবার পড়ে রাখবে। তার ঠিক নিচে চলে আসো বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? এইটা কিন্তু 2 নম্বর জন্য ইম্পর্টেন্ট, পড়বে। ওকে, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? এর বাইরে কিছু হবে না, যেগুলো আমি বলছি সেগুলো ভালো করে দেখবে। পৃথিবীর বৃহত্তম বাঁধ, যার নাম উচ্চ আসন বাঁধ, শর্ট কোয়েশনের জন্য ইম্পর্টেন্ট, করবে। আর তাছাড়া কোথায় কি বাঁধ রয়েছে এক্সট্রা, সেই বাঁধগুলো পড়ে রাখবে, যেগুলো এখানে বোল্ড করে লেখা আছে। ওকে, তারপরে পাতা চলেছে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা, যেটা কিনা এই আফ্রিকাতে রয়েছে। ঠিক আছে, সাহারা মরুভূমি শর্ট কোয়েশ্চেন জন্য ইম্পর্টেন্ট। আর এই সাহারা মরুভূমিতে কিছু ভূমিরূপ তৈরি হচ্ছে, যে ভূমিরূপগুলোর নাম মনে রাখবে আর্গ, হামাদা, তার ঠিক নিচে চলে আসো ওয়াদি, আর রয়েছে রেগ। ভালো করে পড়বে এই 4টে ভূমিরূপ গুলোর নাম। ঠিক আছে, এটা কিনা সাহারা মরুভূমিতে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আর্গ, হামাদা, রেগ আর ওয়াদি, ভালো করে পড়বে। সাহারা মরুভূমি যেহেতু, জলবায়ুটা কিরকম বুঝতেই পারছো। ঠিক আছে, ওখানে যে বায়ুটা বয়ে যায় তাকে স্থানীয় ভাষায় খামসিন বলা হয়, আর গিনি উপকূলে খামসিনকে আবার ওখানে হারমাটান বলা হয়, মনে রাখবে। ঠিক আছে, বালির ঝড়কে ওখানে বলা হয় সাইমুম, এগুলো মনে রাখবে, শর্ট কোয়েশ্চেনের ইম্পর্টেন্ট। আর সাহারা মরুভূমি জলবায়ুতে কিরকম ধরনের গাছপালা হচ্ছে, রাতের বেলা কিভাবে ওয়েদার থাকছে, খাবারের কি কি আইটেম বা কি কি খায় ওখানকার লোকেরা, যাযাবর শ্রেণীর মানুষ ওখানে থাকে, তারা কি কি খাচ্ছে। ঠিক আছে, এগুলো সবই কিন্তু একবার করে পড়ে রাখবে। আর সাহারাতে যারা আদিবাসী বা অধিবাসী, যারা যাতায়াতের জন্য কি ব্যবহার করে? ক্যারাভ্যান জাতীয় তাদের একটা গাড়ি রয়েছে, যেটা তারা ব্যবহার করে। ঠিক আছে, অর্থাৎ মরুভূমিতে দল বেঁধে উট চলে, তখন তাকে বলা হয় ক্যারাভ্যান। বোঝাতে পারলাম? আর এই সাহারা তুয়ারেগ জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে। শর্ট কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, পাতা নম্বর 119, করবে। বিশ্ব উষ্ণায়ন তোমরা জানো, গ্লোবাল ওয়ার্মিং, সেই জন্য সাহারার কি কি ক্ষতি হচ্ছে সেটা শুধু একবার রিডিং করে নেবে এটা। ঠিক আছে, যে বিশ্ব উষ্ণায়নের ফলে সাহারার উপর কি প্রভাব পড়ছে। বোঝা গেল? সাহারা কেন, পুরো বিশ্বের উপরই তার প্রভাবটা পড়ছে, কিন্তু সাহারাতে যেহেতু বেশি পড়ছে, তাই এটা কিন্তু তোমাদের একবার পড়ে নিতে হবে। তো তোমাদের এই হলো সেকেন্ড ইউনিটের ভূগোলের সাজেশন, এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যে কমন পেয়ে যাবে। ওকে, যেগুলো আমি বলছি সেগুলো প্রত্যেকটা মন দিয়ে শুনে কিন্তু পালন করো। ঠিক আছে, প্রত্যেকই কিন্তু বলছি। তাহলে আজকে আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই। ঠিক আছে।